আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ ঠিক মতো? ওয়ালাইকুম সালাম। সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছ? আচ্ছা, অনেক কমেন্ট দেখছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? সবাই একটু জানিয়ে দাও। অনেকে মনে হয় কি শুধু যুক্ত হয়ে আছো কিন্তু লাইভে নাই নাকি অনেকেই। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে ক্লাস শুরু করব। কমেন্ট করে জানাও দেখি শুরু করব কিনা। ওকে, রেদওয়ান কমেন্ট করছো, বাকিদের কোনো খবর টবর নাই। ওকে, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এই মুহূর্তে ক্লাস শুরু করতে চাই, আর খুবই দুঃখিত ক্লাসে যুক্ত হতে দেরি হওয়ার জন্য। আসলে গতদিনও ক্লাস নেওয়ার প্ল্যান করেই সব কিছু ঠিক ছিল, কিন্তু একটু ঝামেলায় পড়ার কারণে ক্লাসটা নিতে পারি নাই। আমার কিছু গেস্ট ছিল, যার কারণে আজকেও আরেকজন গেস্টের জন্য দেরি হয়েছে, মানে অফিস থেকেই এরকম হয়েছে। ওকে, আমরা এই মুহূর্তে ক্লাস শুরু করতে চাই। তার আগে তোমাদের ইয়াতে প্রবলেম আছে কিনা, মানে কোনো এমসিকিউ এ প্রবলেম আছে কিনা আগের পর্বে কি সলভ করে দেওয়া লাগবে নাকি পারো? আগে প্রথম পর্বের কি কোনো এমসিকিউ নিয়ে প্রবলেম হবে তোমাদের, বা প্রবলেম আছে একটু জানিয়ে দাও। আর তোমাদের পরীক্ষাটা আমরা যেহেতু গত ক্লাসটি মিস হয়েছে, আমরা এক্সট্রা টাইমে পরীক্ষা নিব, ক্লাস টাইমে না। হ্যাঁ, একটা এমসিকিউ প্রবলেম। ওকে, বলো কোন এমসিকিউ প্রবলেম? ওকে, ঠিক আছে, আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি। তোমাদের যদি এমসিকিউ প্রবলেম থাকে আগে সলভ ক্লাস হয়ে যাক, তারপর আমরা দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করছি। হ্যাঁ, মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি। তোমরা এমসিকিউ নিয়ে যা কোশ্চেন করতে চাও করতে পারবে। তোমাদের কোশ্চেন সলভ হলে আমরা পরের পর্বে যাব। ওকে, বলো দেখি কি কি এমসিকিউ প্রবলেম রেদওয়ান? মাইক্রোফোন অন করে বলো। মাইক্রোফোন অন করে বলো, এমসিকিউ কি প্রবলেম বলো তাড়াতাড়ি। কি প্রবলেম, কোন এমসিকিউ প্রবলেম? মানে বইয়ের একটা বইয়ের এমসিকিউ সঞ্জিত কুমার ঘোষ স্যারের 30 নম্বরটা 31 পেজ। পড়ো দেখি এমসিকিউটা পড়ো। পিডিএফ নাই তো এখানে। 56 26 আয়রন 2 প্লাস 52 24 ক্রোমিয়াম। বুঝছি, হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখো অপশনগুলো এরকম দেয়া আছে। আমরা জানি যে ওখানে ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু ইলেকট্রন বিন্যাস ভিন্ন। কেন ইলেকট্রন বিন্যাস ভিন্ন বলো তো? কারণ ইলেকট্রন প্রবেশ করে হচ্ছে আহ্বায়ক নিয়ম অনুযায়ী, কিন্তু ফাইনালি ইলেকট্রন ত্যাগ করে কোথা থেকে? বাইরের শক্তি স্তর থেকে। বুঝতে পারছো? না, এখানে তো একই ইলেকট্রন বেরিয়েছে, অ্যানসারে তো একই ইলেকট্রন, মানে হ্যাঁ, ওটা ভুল আছে, অ্যানসার ভুল আছে আর কি। হ্যাঁ, এটার জন্য কনফিউজ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আর কিছু এমসিকিউ 26, হ্যাঁ একই কি প্রবলেম ছিল? ওকে, আর কারো কোনো এমসিকিউ প্রবলেম থাকলে বলো, তাড়াতাড়ি বলো। আর কারো কোনো এমসিকিউ প্রবলেম থাকলে তাড়াতাড়ি বলো। ওকে, যদি আর প্রবলেম না থাকে, এমসিকিউ 26 যে নাফিসা আঞ্জুম কমেন্ট করেছো, তোমার কি এমসিকিউ একটু পরে বলতে পারো? নাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা, কেউ কিছু বলছেন আর? ওকে, ঠিক আছে। এরপরও ক্লাসের লাস্টে তোমাদের আবার মাইক্রোফোন দিয়ে দেওয়া হবে, তখন তোমরা চাইলে কি করতে পারবে। ক্লাসের লাস্টে তোমাদেরকে আবার কি করে দেওয়া হবে? মাইক্রোফোন দিয়ে দেওয়া হবে, তখন চাইলে বলতে পারবে। ওকে, আমরা আজকে যে টপিকটি পড়বো, এই টপিকটির নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা যে টপিকটি পড়বো, এই টপিকটির নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। চলো আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। প্রথমে এখানে কি কোয়ান্টাম সংখ্যা আসছে? কোয়ান্টাম সংখ্যা কি, আমি এটা নিয়ে একটু গল্প করি তোমাদের সাথে। কোয়ান্টাম সংখ্যা কি তাহলে বুঝতে পারবা। এই যে কোয়ান্টাম সংখ্যা। ওকে, আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে তোমাদেরকে ধরো একটা গল্প এরকম। আমি জানি না যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো। তো ধরে নাও তুমি ঢাকাতে কলেজে, কোনো এক কলেজে ভর্তি হয়েছো। তো তোমাকে বলা হলো যে তুমি ঢাকায় গিয়ে মেহেদি স্যারের কাছে পড়তে যাবা, ঠিক আছে, বা আমাদের মেহেদি কেমিস্ট্রি একাডেমিতে পড়তে আসবা। মেহেদি কেমিস্ট্রি একাডেমি হচ্ছে আমাদের অফলাইন কোচিংয়ের নাম, অনলাইন কোচিংয়ের নাম কেমিএস, আর মেহেদি কেমিস্ট্রি একাডেমি হচ্ছে আমাদের অফলাইন কোচিংয়ের নাম। ওকে, তো এখন বলা হলো এমসিএতে, অর্থাৎ মেহেদি কেমিস্ট্রি একাডেমিতে তুমি পড়তে যাবা, এটা তোমাকে বলে দেওয়া হলো। তো যেটা দেখা যাচ্ছে, তো তোমার প্রথম কোশ্চিন থাকবে, ধরে নাও তোমার বাড়ি হচ্ছে কোথায়, ধরলাম টাঙ্গাইল। তো তোমার টাঙ্গাইল থেকে তোমাকে কেউ একজন বললো যে তুমি ঢাকার ফার্মগেট গিয়ে মেহেদি কেমিস্ট্রি একাডেমিতে পড়তে আসবে। তো এখন যে স্টুডেন্টটা টাঙ্গাইল থেকে ঢাকার ফার্মগেটে পড়তে আসবে, তার ফার্স্ট কোশ্চিন হবে যে এই মেহেদি কেমিস্ট্রি একাডেমি কোথায়। তখন তাকে 4টা স্টেপে লোকেশন দেওয়া হবে। একটা স্টেপে বলা হচ্ছে যে তুমি প্রথমে টাঙ্গাইল থেকে তুমি প্রথমে ঢাকার ফার্মগেট ঢাকা যাবা। তাহলে প্রথমে সে যাবে টাঙ্গাইল থেকে ঢাকা। এবার ঢাকা যাওয়ার পর তুমি ঢাকার ফার্মগেট যাবা। এখন নিশ্চয়ই সে টাঙ্গাইল থেকে ঢাকা আসবে, প্রথমে একটা স্টেপ লোকেশন দেওয়া হলো। ঢাকা থেকে এসে ঢাকায় নামার পর সে ফার্মগেটে আসবে। এটা 2টা স্টেপ লোকেশন হলো। ফার্মগেট এমন একটা জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ চলাচল থাকে। এখানে এসে হয়তো বা জিজ্ঞেস করলে মেহেদি কেমিস্ট্রি একাডেমি সে খুঁজে পেতে পারে, অথবা সে নাও পেতে পারে, অর্থাৎ পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা খুবই কম। এবার সে তো ফার্মগেট এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে না, তখন তাকে বলা হলো যে তুমি ফার্মগেট গিয়ে খুঁজবা কনকর্ড টাওয়ার, অর্থাৎ আমরা যে বিল্ডিংয়ে আমাদের কোচিংটা তার নাম। এরপর
এই কনকর্ড টাওয়ারে আসলেই আমাকে পাওয়ার সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে, কারণ এই বিল্ডিংটা 13টা ফ্লোর আছে, 13 তলা বিল্ডিং। 13 তলা বিল্ডিংয়ের মধ্যে অবশ্যই আমি তো প্রত্যেকটা বিল্ডিংয়ে থাকি না, বা প্রত্যেকটা বিল্ডিংয়ে আমার কোচিং নাই, না ফ্লোরে কোচিং নাই, একটা ফ্লোরে কোচিং আছে। তখন তাকে বলা হয়েছে তুমি কনকর্ড টাওয়ারে গিয়ে লিফটের 4-এ যাবা, লিফটের 4-এ যাবা। তো লিফটের 4-এ আসলে সে যদি লিফটের 4-এ আসে, মেহেদী কেমিস্ট্রি একাডেমি খুব ভালোভাবে খুঁজে পাবে। তাহলে একটু চিন্তা করো, টাঙ্গাইলের একটা মানুষ যে কিনা মেহেদী কেমিস্ট্রি একাডেমিতে পড়তে চায়, তো টাঙ্গাইল থেকে তাকে লোকেশন দেওয়া হলো 4টা স্টেপ। সে টাঙ্গাইল থেকে প্রথমে ঢাকা আসবে, ঢাকা থেকে ফার্মগেট, মানে ঢাকার মধ্যে এসে ফার্মগেটে আসবে, ফার্মগেটে এসে কনকর্ড টাওয়ারে আসবে, কনকর্ড টাওয়ারে এসে লিফটের 4-এ আসবে, তাহলে সে মেহেদী কেমিস্ট্রি একাডেমি খুঁজে পাবে। ঠিক তেমনই একটা পরমাণুতে যতগুলো কি থাকে, ইলেকট্রন থাকে, তার মধ্যে কোনো একটা ইলেকট্রনকে তুমি পারফেক্টভাবে খুঁজে পেতে চাও। অর্থাৎ কোনো পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে তার কোনো একটা ইলেকট্রনকে তুমি পারফেক্টভাবে কি করতে চাও, খুঁজে পেতে চাও, এক্স্যাক্টলি যেখানে থাকে সেখানে খুঁজে পেতে চাও। তাহলে কি করতে হবে? তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে থাকে সেটা জানতে হবে, ওই শক্তি স্তরে কোন ইলেকট্রনটা শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে তা জানতে হবে, এবং ওই উপশক্তি স্তরগুলো হতে পারে এস, হতে পারে পি, হতে পারে ডি, হতে পারে কি এফ। এখন মনে করো কোন একটা ইলেকট্রন পি অরবিটালে আছে, যে ইলেকট্রনটাকে তুমি খুঁজছো সেটা পি অরবিটাল আছে। পি অরবিটালের সে তো পি এক্সে থাকতে পারে, সে পি ওয়াইয়ে থাকতে পারে, আবার সে কিন্তু পি জেডেও থাকতে পারে। তাহলে একটা ইলেকট্রন কোথায় থাকতে পারে? পি এক্সে নাকি পি ওয়াই নাকি পি জেডে? পি এক্সেও থাকতে পারে, পি ওয়াইও থাকতে পারে, পি জেডেও থাকতে পারে। তুমি যে ইলেকট্রনটাকে খুঁজে পেতে চাও সেটা কি পি এক্সে আছে নাকি পি ওয়াই আছে নাকি পি জেডে আছে, এটা ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ কোন অক্ষে আছে। আবার ধরে নাও তোমার ইলেকট্রনটা পি এক্সে আছে, পি এক্সে কিন্তু দুইটা ইলেকট্রন থাকতে পারে। দুইটা ইলেকট্রন, একটা থাকে একটা ঘুরে ঘড়ির কাঁটার দিকে, আর একটা ঘুরে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে। তাহলে তোমাকে এটাও ভাবতে হবে যে তুমি যে ইলেকট্রনটাকে খুঁজে পেতে চাও সেটা কোথায় ঘুরতেছে, ক্লকওয়াইজ না কিভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি যদি আবার সামারি করি, কোনো পরমাণুতে ধরে নাও ক্যালসিয়াম পরমাণু যেখানে 20টা ইলেকট্রন থাকে, তো এই 20টা ইলেকট্রনের মধ্যে তুমি যে কোনো একটা ইলেকট্রন, ধরো 10ম বা 11তম বা 15তম বা 17তম, যে কোনো একটা ইলেকট্রনকে এমন কিছু ইনফরমেশনের মাধ্যমে, সংখ্যার মাধ্যমে পারফেক্টলি খুঁজে পেতে চাও। তাহলে সেই যেই ইলেকট্রনটাকে তুমি খুঁজে পেতে চাও সেই ইলেকট্রনটার জন্য 4টা স্টেপ তোমাকে লোকেশন জানতে হবে। কি কি জানতে হবে? কোন শক্তি স্তরে থাকে, কোন উপশক্তি স্তরে থাকে, উপশক্তি স্তরের এই যে এক্স ওয়াই জেড যে অক্ষগুলো আছে সেটার কোথায় থাকে, এবং ইলেকট্রনগুলো তো দুইভাবে ঘুরতে পারে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে। তাহলে আসলে তুমি যে ইলেকট্রনটাকে খুঁজে পেতে চাও সেটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি বিপরীত দিকে ঘুরে, এই সবগুলো বিষয়, অর্থাৎ এই 4টা বিষয় যদি কোনো পরমাণুর তুমি জানতে পারো, কোনো ইলেকট্রনের জন্য জানতে পারো, তবেই ওই ইলেকট্রনটাকে পারফেক্টলি তুমি খুঁজে পাবা। তাহলে আমরা কি জানলাম? ঠিক ইলেকট্রনকে খুঁজে পাওয়ার জন্য, কোনো পরমাণুতে থাকা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার জন্য এরকম 4টা সংখ্যার প্রয়োজন। এই 4টা সংখ্যা সমন্বিত সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। 4টা সংখ্যা কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। বলো তো কি কি বললাম? দুঃখিত, মানে বলো তো বুঝতে পারছো কিনা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। একটু চিন্তা করে দেখো, তোমরা কি 9-10-এ এই কোয়ান্টাম সংখ্যা কি কখনো পড়েছো? তোমাদের অনেকের মনে হয় যে তোমরা হয়তো বা কোয়ান্টাম সংখ্যা 9-10-এ পড়ো নাই, কিন্তু তোমরা এই কোয়ান্টাম সংখ্যার মধ্যে 2টা কোয়ান্টাম সংখ্যা কিন্তু 9-10-এ পড়েছো। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। যদিও ওখানে নাম ছিল না প্রধান কোয়ান্টাম সংখ্যা, লেখা ছিল শক্তি স্তরের ধারণা, আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে লেখা ছিল উপশক্তি স্তর ধারণা। বলো তো তোমরা এটা পড়েছো কিনা? কমেন্ট করে জানাও সবাই। ওকে, অনেকেই বলছো জি পড়েছি। না, আসলে যারা বলছো যে তোমরা পড়ো নাই, তোমরা আসলে পড়েছো। শক্তি স্তরের ধারণা এবং উপশক্তি স্তরের ধারণা ছিল। হ্যাঁ, এই দেখো দ্বিতীয় পর্ব আমাদের কোয়ান্টাম বলবিদ্যা শুরু হলো। খুব ভালো করে খেয়াল করো, পরমাণুতে অবস্থিত, এই দেখো পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশক সংখ্যা সমূহকে কি সংখ্যা বলে? কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশক সংখ্যা সমূহকে কি সংখ্যা বলে? কোয়ান্টাম সংখ্যা বলে। নিশ্চয়ই বুঝতে পারছো এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটি কথা হচ্ছে। প্রথমটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এ দেখো, পরমাণুতে একটি ইলেকট্রন অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য যে 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়, তথা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার।
তাহলে খেয়াল করি আমরা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা খাতা হেডিং দাও, যদি তোমরা বলতেছো তোমরা পড়ো নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খাতা হেডিং দাও প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার জনক হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। জনক নিলস বোর মাথায় রাখো বা খাতায় লিখে নাও। প্রধান কোয়ান্টাম সংখ্যার জনক হচ্ছে নিলস বোর। তোমাদের জানার জন্য বলে রাখি, তোমরা 9-10-এ তোমরা বা ইন্টারমিডিয়েটে যে আমরা তোমাদেরকে বোর মডেল পড়ালাম, যে বোর মডেল পড়ালাম তার প্রথম পয়েন্টটাই মূলত হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। বোর মডেলের প্রথম পয়েন্টটাই হচ্ছে মূলত কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার জনককে বোর, আর বোর মডেলের প্রথম পয়েন্টে যা বলছে তুমি তো তা জানোই। ওকে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার জনক হচ্ছে কি, নিলস বোর। এখানে কি বলছে খেয়াল করো, বোর মতবাদ অনুসারে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে, দেখো এখানে বলছে বোর মতবাদ অনুসারে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্দিকে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার শক্তি স্তরে ঘূর্ণায়মান। কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি কোয়ান্টাম সংখ্যা বলে, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে আমরা আবার একটু যদি বলি, বোরের মতবাদ অনুসারে পরমাণু ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্দিকে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার শক্তি স্তরে ঘূর্ণায়মান। কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ মনে করো তুমি যে ইলেকট্রনটাকে নিয়ে কাজ করছো সেটা কি 2 নাম্বার নাকি 3 নাম্বার নাকি 4 নাম্বার কক্ষপথে অবস্থান করছে, সেটা নির্ণয় করাটাই হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ। একে প্রকাশ করা হয় কি দ্বারা, এন দ্বারা। এন এর মান 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এন এর মান 1 হলে কে সেল, 2 হলে এল, তারপর এম, তারপর এন। নিশ্চয়ই তোমরা এগুলো সবই জানো। তোমরা একটু খেয়াল করে রাখো, যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত স্কোয়ার, 2n স্কোয়ার। তবে 2n স্কোয়ার নিয়ে বিজ্ঞানী বোর কথা বললেও 2n স্কোয়ার আবিষ্কারক কিন্তু বোর না, জাস্ট বোর বলছে। বোর তো এটাও বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, তাহলে ইলেকট্রন নিয়েও যেহেতু বোর বলছে তার মানে কি ইলেকট্রনের জনক কি হয়ে গেছে, নিলস বোর হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তা না। 2n স্কোয়ার বিজ্ঞানী বোর বলেছেন, কিন্তু 2n স্কোয়ার বিজ্ঞানী বোর তার জনক নয়। এটা আগে থেকেই তোমরা জানো। তোমরা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও, আমি পড়াতাম না কারণ তোমরা বলছো কেউ জানি না এই জন্য পড়াইছি। জানাও যে এটা তোমরা জানো কিনা বা বুঝছো কিনা। ওকে, দেখো এখানে আমরা খেয়াল করি এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা কিনা তোমাদের 9-10-এর বইয়ে ছিল উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে। তোমরা একটু কষ্ট করে আমার সাথে কথা বলো যে এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। তারপর আমি এটা আবার একটু পড়াই, খাতায় তোমরা হেডিং দিতে পারো। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার জনক হচ্ছে সমারফিল্ড, যেটা তোমরা 9-10-এ জানতা না, এই জন্য খাতায় লিখে নিবা। সহকারী কোয়ান্টাম সংখ্যার জনক হচ্ছে সমারফিল্ড, খাতায় লিখো। এরপর হচ্ছে তুমি লিখবা এটি সহকারী কোয়ান্টাম সংখ্যা কোন ইলেকট্রন কোন অরবিটালে অবস্থান করে তা প্রকাশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কোন ইলেকট্রন কোন অরবিটালে থাকে তা প্রকাশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কোন ইলেকট্রন কোন অরবিটালে থাকে তা প্রকাশ করে। একে এল দ্বারা প্রকাশ করা হয়। একে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একে প্রকাশ করা হয় কি দ্বারা, এল দ্বারা। আবার এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যদি n = 1 হয়, অর্থাৎ প্রথম কক্ষপথ হয়, তাহলে এল এর মান হয় 0। একটু বোঝার চেষ্টা করো, n = 1 হলে এল এর মান 0 মানে কি তোমরা নিশ্চয়ই জানো, আর না জানলে এখন বুঝে নাও। যদি অরবিটাল s হয়, অরবিটাল s হলে এল এর ইকুয়াল কত, 0। তাহলে সবাই কমেন্ট করো তো অরবিটাল p হলে এল এর মান কত হবে, সবাই কমেন্ট করো অরবিটাল p হলে এল এর মান কত হবে, 1। চমৎকার, কমেন্ট করেছো 1। অরবিটাল d হলে এল এর মান কত হবে, 2। অরবিটাল f হলে এল এর মান কত হবে, 3। নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা জানো তোমরা কোন জেনারেশন জেড নাকি পরবর্তী জেনারেশন যদি কখনো আসে এবং তাদের ইলেকট্রন বিন্যাস যদি করে, অর্থাৎ বর্তমানে 118টি মৌল আছে যা ইলেকট্রন বিন্যাস করতে sp-df এই 4টি অরবিটাল এনাফ, কিন্তু যদি এর পরবর্তী জেনারেশন আসে এবং তখন মোট মৌলের সংখ্যা 118 থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু
নতুন অরবিটাল আসবে তার নাম হচ্ছে জি, অর্থাৎ জি হচ্ছে একটা প্রস্তাবিত অরবিটাল। অরবিটাল যদি জি হয় তাহলে এল ইকুয়াল হবে 4। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো তো, এন ইকুয়াল টু 1 হলে এল ইকুয়াল কত? 0। 0 হলে কোন অরবিটাল হয় একটু খেয়াল করো, এটা হচ্ছে এস অরবিটাল হয়, তাই এটা 1s। এবার যদি আমরা চিন্তা করি এন ইকুয়াল 2 হলে এল এর মান কত হবে? 0 এবং 1। 0 এবং 1 মানে কি? 2s এবং 2p। এন ইকুয়াল যদি 3 হয় তাহলে এল এর মান কত হবে? 0 1 2, অর্থাৎ এটা কি হবে? 3s 3p 3d। আবার এন ইকুয়াল যদি 4 হয়, এন ইকুয়াল যদি 4 হয়, এন ইকুয়াল যদি 4 হয় তাহলে এল ইকুয়াল কি হবে? 0 1 2 3, অর্থাৎ হচ্ছে 4s 4p 4d এবং কি 4f। কি নিশ্চয়ই ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানো। এই দেখো n ইকুয়াল 4 হলে l ইকুয়াল টু 0 1 2 3, অর্থাৎ 4s 4p 4d এবং কি 4f। ক্লিয়ার কিনা আমাকে জানো, সবাই ক্লিয়ার কিনা এইটুকু। তোমরা 9 10 থেকে জানো, সবাই একটু কমেন্ট করো তো, sp-df নামক কোন অরবিটালে কয়টি ইলেকট্রন ধারণ করে তার সূত্র 9 10 এ শিখেছো। কোন অরবিটালে sp-df নামক এই অরবিটালগুলোতে কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা কি তোমরা জানো? নিশ্চয়ই জানো, বলো দেখি কি। অর্থাৎ এল এর প্রতিটি মান একটি অরবিটাল নির্দেশ করে যাতে 2 × 12 + 1 2 × 12 + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে কি বললাম? এল এর প্রতিটি মান একটি অরবিটাল নির্দেশ করে যাতে 2 × 12 + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। নিশ্চয়ই তোমরা এটা জানতা, তাই না? নিশ্চয়ই তোমরা এটা জানতা। আচ্ছা দেখো এবার, তাহলে এখন চিন্তা করো, অরবিটাল যদি এস হয়, অরবিটাল এস হলে এই যে 2 × 12 + 1, মানে আমরা এখানে এল এর মান কত বসাবো? এল এর মান 0 বসাবো। তাহলে 2 × 0 + 1 আলটিমেট কত হবে? 2 হবে। অরবিটাল পি হলে 2 × 2 × 1 + 1 ইকুয়াল কত হবে? 6 হবে। অরবিটাল ডি হলে 2 × 2 × 2 + 1 10 হবে। অরবিটাল এফ হলে 2 × 2 × 3 + 1 কত হবে? 14 হবে। হ্যাঁ নিশ্চয়ই ক্লিয়ার। সবাই একটু জানাও যে ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা। এগুলো জানো তোমরা আগের থেকে, তাই না? তাহলে একটু কমেন্ট করে জানাও দেখি, যদি ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ তোমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে তখন প্রস্তাবিত অরবিটাল যদি জি হয়, ওই জি অরবিটালে মোট কয়টা ইলেকট্রন থাকবে? জি অরবিটালে মোট কয়টা ইলেকট্রন থাকবে? 18টা। হ্যাঁ চমৎকার 18টা। ওকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা তোমাদের কাছে, এটা 9 10-এও বোর্ড পরীক্ষায় আসতো এমন 2টা কোশ্চিন আমি তোমাদের কাছে এখন জানতে চাইবো। 2টা কোশ্চিন জানতে চাইবো, তোমরা পারো কিনা আমাকে। এই যে 2D ও 3F কোশ্চিন খাতায় লিখে নাও, 2D ও 3F অরবিটাল অসম্ভব কেন? এই যে 2D ও 3F অরবিটাল অসম্ভব কেন ব্যাখ্যা করো। 2D ও 3F অরবিটাল অসম্ভব কেন ব্যাখ্যা করো। এই 2টা কোশ্চেনের উত্তর পারো কিনা তোমরা? না পারলে আমি ব্রিফ করে দিব, জানিয়ে দাও। এই যে 2টা কোশ্চেন খাতায় লিখে নাও এবং এটার উত্তর পারো কিনা দেখো। আমি এটার অনেকভাবে উত্তর করা যায়, লজিক্যাল অনেক ব্যাপার আছে, তবে আমি সহজ করে ব্রিফ করে দিচ্ছি, খেয়াল করো। বিষয়টি হচ্ছে এমন যে আমরা জানি এল এর মান এন এর ওপর নির্ভরশীল। নিশ্চয়ই তোমরা এটা জানো, এল এর মান এন এর ওপর নির্ভরশীল। এই যে কিসের মান বললাম? এল এর মান কার উপর নির্ভরশীল? এন এর উপর নির্ভরশীল।
এই যে বলছি এল এর মান এন এর উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা এটা দিয়ে অ্যান্সার দেওয়া যায় না, হ্যাঁ এটা দিয়ে অ্যান্সার দেওয়া যায় না। এল এর মান এন এর উপর নির্ভরশীল এবং বলবা এল এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হয়, এল এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হয়। তাহলে আমরা 2d অরবিটালে কি দেখতে পাই? 2d অরবিটালে কি দেখতে পাই? n ইকুয়াল 2 পাই আর l ইকুয়াল কত পাই? 2 পাই। কিন্তু আমরা তো জানি যে n নট ইকুয়াল l, মানে n এবং l কখনো কি হবে না? সমান হবে না। তাহলে আমরা কি বলছি? এল এর মান 0 থেকে এল এর মান n এর উপর নির্ভরশীল, এল এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হয়। 2d অরবিটালে n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 2, অর্থাৎ n এবং l কখনো কি হয় না? সমান হয় না। নিশ্চয়ই ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার। অর্থাৎ যেহেতু n এবং l সমান হয় না, কিন্তু 2d অরবিটালে দেখা যাচ্ছে n এবং l কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, তাই বাস্তবে অরবিটালটি সম্ভব নয়। এই অনুরূপ ঘটনা ঘটবে কার জন্য? 3f এর জন্য। 3f এ n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 3, কিন্তু n এবং l কখনো কি হতে পারবে না? সমান হতে পারবে না। এতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো অনেক স্টুডেন্ট 9-10 থেকেই পারো। এখন আমরা আলোচনা করব মূলত যেই আলোচনাগুলো তোমরা কখনো 9-10-এ পড়ো নাই, সেই আলোচনাগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটা খুব ধৈর্য ধরে শুনতে হবে, বুঝতে হবে এবং প্রতিনিয়ত কমেন্ট করে বুঝাইতে হবে তুমি বুঝতে পারছো কিনা। ওকে, থিওরি আলোচনা তো এগুলো একটু বুঝে বুঝে এগুলো তোমার জন্য ভালো হয়। তাহলে এবার খাতায় হেডিং দিতে পারো তোমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। কি বললাম বলো? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই তো খেয়াল করি আমরা, কি কোয়ান্টাম সংখ্যা? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটা জনক হচ্ছে বিজ্ঞানী জি ম্যান। এর জনক হচ্ছে জি ম্যান। ওকে, একে প্রকাশ করা হয় এম দ্বারা। এর কাজ হচ্ছে ইলেকট্রন এর ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করে। হ্যাঁ, আচ্ছা এই কথাগুলো এখানকার ইম্পর্টেন্ট, এটা আমি খুব স্লোলি পড়াচ্ছি, বুঝে নাও। তোমরা নিশ্চয়ই জানো যে একটা ইলেকট্রন px py বা pz অরবিটালে থাকতে পারে, px এ থাকতে পারে, py থাকতে পারে, pz এ থাকতে পারে। অর্থাৎ আমরা ইলেকট্রনটা ঠিক x অক্ষে আছে নাকি y অক্ষে আছে নাকি z অক্ষে আছে, ত্রিমাত্রিকভাবে কোথায় আছে, ইলেকট্রনটা x অক্ষে আছে নাকি y অক্ষে আছে নাকি z অক্ষে আছে, ত্রিমাত্রিকভাবে কোথায় আছে, এটা নির্ধারণ করাই হচ্ছে কার কাজ? এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ। কি নিশ্চয়ই ক্লিয়ার? তাহলে কি বললাম? x অক্ষ, y অক্ষ নাকি z অক্ষ, কোন অক্ষে একটা ইলেকট্রন আছে তা নির্ধারণ করাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ। ওকে, তো আমরা এখন এটা নিয়ে যে আলোচনা করতে পারি সেটা হচ্ছে এম এর মানও কিন্তু অরবিটাল নির্দেশ করে। আচ্ছা তোমরা কি নিশ্চয়ই অরবিটালের সংজ্ঞা 9-10-এ শুনেছো? আমি অরবিটালের সংজ্ঞা বলি। হ্যাঁ, কোনো অরবিটের মানে শক্তি স্তরের যে স্থানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% তাকে অরবিটাল বলে। কি বললাম? কোনো অরবিটের যে স্থানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% তাকে কি বলে? অরবিটাল বলে। তাহলে কি বললাম বলো তো? কোনো অরবিটের যে স্থানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% তাকে কি বলে? অরবিটাল বলে। নিশ্চয়ই এটা ক্লিয়ার? আচ্ছা এখন ভালো করে বোঝো, আমরা কি বলবো? এইটা একটা অরবিটাল। তাহলে কে বলতে পারে px py এবং pz এগুলো কি? p তো একটা অরবিটাল, তাহলে px py pz এগুলো কি? p একটা অরবিটাল, px py এবং pz এগুলো কি? px কি, py কি, pz কি? আচ্ছা হ্যাঁ বলছো ম্যাগনেটিক, বাট বুঝলাম তো সেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, কিন্তু এটা কি আসলে? মানে p যদি অরবিটাল হয়, px py pz এদের নাম কি? অরবিটাল। হ্যাঁ, ইলেকট্রন একটা একটা করে পূরণ করে। আরে বাবা, ইলেকট্রন একটা একটা পূরণ করে সেটা তো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, বাট এর নাম যদি অরবিটাল হয় তাহলে এরা কারা? এদের নাম কি? এটা হচ্ছে বিগ কোশ্চেন এবং এটা হচ্ছে বিগ কনফিউশন স্টুডেন্টের। যদি এই কনফিউশন দূর হয় তুমি দেখবা কোয়ান্টাম সংখ্যা পুরোটাই তোমার খুব ভালো বোঝা শেষ হয়ে গেছে। যদি এটা ক্লিয়ার হয় দেখবা তোমার কোয়ান্টাম সংখ্যা ভালো বোঝা শেষ হয়ে গেছে।
আচ্ছা অলরেডি নুসাইবা বলতেছো পি অরবিটাল এর পি এক্স পি ওয়াই পি জেডও অরবিটাল। চমৎকার চমৎকার, ভালো বলেছো। কারণ আমরা আগেই বলেছি অরবিটাল মানে যেখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। আমরা যখন ক্লাস 8-এ পড়তাম তখন বলতাম ইলেকট্রন থাকে শক্তি স্তরে। 9-এ উঠলাম তখন বললাম এসপি ডিএফ নামক অরবিটালে থাকে। আবার 9-এর পঞ্চম অধ্যায়ে গেলাম তখন বললাম যে না, পি এ থাকে না, পি এক্স পি ওয়াই পি জেডে থাকে, রাইট? আসলে ব্যাপারটা কি, কারণ পি এক্স পি ওয়াই পি জেড থাকে পিতে, আর পি থাকে একটা শক্তি স্তরে। তাহলে মূল কাহিনী হচ্ছে যে ব্যাপারটা অনেকটা এরকম যে পি এক্স পি ওয়াই পি জেড পি অরবিটালের একটা অংশ। কি বললাম? পি এক্স পি ওয়াই পি জেড পি অরবিটালের একটা কি, একটা অংশ। আর এইগুলোর আলাদা কোনো নাম আমাদের বিজ্ঞানীরা আমাদেরকে দেন নাই। যদি এর নাম অরবিটাল আর এর নাম অন্য কিছু দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। অনেকে আবার দেখবা বলে যে এটা হচ্ছে উপশক্তি স্তর আর এগুলো হচ্ছে অরবিটাল। আসলে উপশক্তি স্তর বাংলা কথা, অরবিটাল ইংরেজি কথা। অরবিটাল এবং উপশক্তি স্তরের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যে এগুলো অরবিটাল, এগুলো অরবিটাল। তাহলে যদি কখনো এমন বলে যে প্রতিটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে, যদি কখনো এমন বলে প্রতিটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে, তখন তোমাকে বুঝে নিতে হবে এমন একটা সংখ্যার কথা বলা হচ্ছে যেটা সবার জন্য সমান এবং উত্তর হবে 2। আর যদি তোমাকে বলে এস পি ডি এফ নামক অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে, তখন তো বুঝে যাচ্ছ এস এ 2টা, পি এ 6টা, ডি এ 10টা, এফ এ কয়টা, 14টা, অর্থাৎ 2 × 12+1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কি ব্যাপারটা কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এরা অরবিটাল, এরা অরবিটাল। তোমরা কি ক্লিয়ার কিনা আমাকে সবাই কমেন্ট করে জানাও। ওকে, সবাই ক্লিয়ার, ধন্যবাদ, তোমরা সবাই কমেন্ট করছো। তাহলে আমরা খাতায় এটা নোট করে নিব, খাতায় একটা নোট করে নিব। এম এর প্রতিটি মান এক একটি অরবিটাল নির্দেশ করে যাতে এম এর প্রতিটি মান এক একটি অরবিটাল নির্দেশ করে যাতে দুটি করে ইলেকট্রন থাকতে পারে। বললাম কি এম এর প্রতিটি মান এক একটি অরবিটাল নির্দেশ করে যাতে দুটি করে কি থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে। ওকে, তাহলে পি এল এর মানও হচ্ছে অরবিটাল নির্দেশ করে, এম এর মানও অরবিটাল নির্দেশ করে, কিন্তু এল এর মানে এল এর মান যে অরবিটালকে প্রকাশ করে তাতে ইলেকট্রন থাকে 2 × 12+1, আর এম এর মান যে অরবিটাল নির্দেশ করে তাতে ইলেকট্রন থাকতে পারে 2টি করে। ওকে, আচ্ছা এইবার আসো খেয়াল করো। হ্যাঁ, আমরা চিন্তা করি এবার এম এর মান এল এর উপর নির্ভরশীল। কি বললাম বলো? এম এর মান এল এর উপর নির্ভরশীল। আবার এম এর মান -L থেকে 0 সহ +L পর্যন্ত হয়। তাহলে কি বললাম? এম এর মান -L থেকে 0 সহ কি পর্যন্ত হয়? +L পর্যন্ত হয়। তাহলে এম এর মান কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। আবার এম এর মান কেমন হয়? -L থেকে শুরু হয়, 0ও হয়, +L পর্যন্ত হয়। তাহলে এবার একটু চিন্তা করো তো, যখন কিনা L = 0 হলে এম এর মানও 0ই হবে, কারণ 0-র তো আর প্লাস মাইনাস নাই। L = 1 হলে এম এর মান কি হবে? -1, 0, +1 হবে। L = 2 হলে এম এর মান কেমন হবে? -2, -1, 0, +1, +2। L = যদি 3 হয় তাহলে এম এর মান কেমন হবে? এই যে -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? আচ্ছা একটু চিন্তা করো, এই যে এখানে যে মানগুলো দেখতেছো, এই মানগুলো কি কোনো মান, নাকি এগুলো এক একটা অরবিটাল নির্দেশ করে? এগুলো কিন্তু কোনো মান না, এগুলো এক একটা অরবিটাল নির্দেশ করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই মানগুলো কোনো মান না, এগুলো কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। তাহলে এম এর প্রতিটি মান
এক একটি অরবিটাল নির্দেশ করে। যেমন দেখো L = 0 মানে কিন্তু এস অরবিটালের কোনো অংশ নাই, একটি অংশ, তাই এবার কিন্তু একটাই মান পাইছো তুমি। আবার তুমি খেয়াল করে দেখো L = 1 মানে এটা পি অরবিটালের কিন্তু তিনটা অংশ, এই জন্য -1 0 +1। এবার তুমি খেয়াল করে দেখো L = 2 মানে কয়টা অরবিটাল, মানে ডি অরবিটালের কয়টা অংশ, পাঁচটা অংশের জন্য দেখো এখানে কিন্তু 5টা মান দেয়া আছে। আবার তুমি দেখো L = 3 মানে কয়টা অংশ, 7টা অংশ, দেখো এই যে দেখো 7টা মান দেয়া আছে। বলো ব্যাপারটা কি তাই কিনা, ব্যাপারটা কি ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা সবাই এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও, সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। এবার হচ্ছে আমরা আরও কিছু বিষয় এখন জানবো, সেটা হচ্ছে একটা কোশ্চেন লিখো যেটা সিকিউ কোশ্চেন, এটা কোশ্চেন লিখো সিকিউ কোশ্চেন, সেটা হচ্ছে পরমাণুর, আচ্ছা এটা পরীক্ষায় আসতে পারে ভাবে তৃতীয় বা চতুর্থ শক্তি স্তরের তৃতীয় বা চতুর্থ শক্তি স্তরের এল ও এম এর মান হিসেব করে তাহলে কি বললাম, তৃতীয় বা চতুর্থ শক্তি স্তরে এল ও এম এর মান হিসেব করে ইলেকট্রন ধারণ ক্ষমতা ও অরবিটাল সংখ্যা নির্ণয় করো। তাহলে কি বললাম, তৃতীয় বা চতুর্থ শক্তি স্তরে এল ও এম এর মান হিসেব করে ইলেকট্রন ধারণ ক্ষমতা ও অরবিটাল সংখ্যা কি করো, নির্ণয় করো। অর্থাৎ পরমাণু 3 নাম্বার অথবা চতুর্থ শক্তি স্তরে এল ও এম এর মান হিসেব করে ইলেকট্রন ধারণ ক্ষমতা ও অরবিটাল সংখ্যা কি করো, নির্ণয় করো। নিশ্চয়ই তুমি কোশ্চেন বুঝতে পারছো। হ্যাঁ, তো চলো আমরা এই ধরনের সিকিউ কোশ্চেন যেটা ঘ নাম্বারে আসবে তার উত্তর আমরা কিভাবে দিতে পারি। তো প্রথমে তুমি বর্ণনা করে লিখবা যে তৃতীয় শক্তি স্তরের জন্য, এই যে লিখবা তৃতীয় শক্তি স্তরের জন্য, হ্যাঁ বর্ণনা করে লিখবা n = 3, এটা লিখলাম। প্রথমে লিখবা যে আমরা ধরো তৃতীয় শক্তি স্তরটা নির্ণয় করছি, চতুর্থটা একইভাবে করবা, তৃতীয় শক্তি স্তরের জন্য n = 3। এবার তুমি বলবা যে এল এর মান ... n এর উপর নির্ভরশীল। কি লিখবা, এল এর মান n এর উপর নির্ভরশীল। নিশ্চয়ই এগুলো আমি লিখতে গেলে অনেক টাইম লাগবে, বুঝতে পারলে লিখে দিচ্ছি না। হ্যাঁ, কি লিখবা, এল এর মান n এর উপর নির্ভরশীল। আবার তুমি লিখবা যে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এই কথাটুকু লেখার পর এবার লিখবা যে n = 3 হলে L = 0, 1, 2। n = 3 হলে L এর মান কি হবে, 0, 1, 2। তাহলে এবার কি হবে, তাহলে এবার যেটা হবে n = 3 হলে L = 0। আবার লিখবা m এর মান -L থেকে 0 সহ +L পর্যন্ত হয়। তাহলে L = 0 হলে m এর মান 0। আবার কি করব আমরা, L = 1 হলে m এর মান কি হবে, -1, 0, +1। আবার L = 2 হলে m এর মান কি হবে, -2, -1, 0, +1, +2। ব্যাপারটা তো এমনই, তাই না? এখন এইটুক বের করার পর তুমি আমাকে বলো এই মানগুলো এক একটা কি নির্দেশ করে, বলো তো। এই যে -1, 0, +1 বা m এর মান 0 বা -2, -1, 0, +1, +2 এগুলো একটা কি নির্দেশ করে, সবাই কমেন্ট করো তো কি নির্দেশ করে, অরবিটাল সংখ্যা। তাহলে আমরা এখন বলবো মোট অরবিটাল সংখ্যা ইকুয়াল 9টি। মোট অরবিটাল সংখ্যা ইকুয়াল কি, 9টি। তারপরের লাইনে লিখবো আমরা
তারপরের লাইনে লিখব যে প্রতিটি অরবিটাল ইলেকট্রন থাকে দুটি করে, তাহলে অতএব ইলেকট্রন ধারণ ক্ষমতা, তো অতএব ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল 9 গুণ 2 ইকুয়াল 18টি। যদি 4 নাম্বার শক্তি স্তর বলতো তখন L ইকুয়াল টু 3 পর্যন্ত আসতো, তখন অরবিটাল হতো কয়টি? 16টি, আর 16টিতে ইলেকট্রন থাকতো কতটি? 32টি। তাহলে বলো তো এই সিকিউ কোশ্চিনটা কিভাবে লিখতে হবে, তুমি কি সেটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই সিকিউ কোশ্চিনটা, আচ্ছা এখন একটা ছোট্ট সহজ তোমাকে একটা এমসিকিউ শিখায় দেই। প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন থাকে কতটি? 2n স্কোয়ার। প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টি? 2n স্কোয়ার। তাহলে প্রতিটি শক্তি স্তরে অরবিটাল থাকবে কয়টি? তার অর্ধেক, কারণ প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে প্রতিটি শক্তি স্তরে অরবিটাল থাকে কয়টি? n স্কোয়ার। যেমন তুমি এখানে প্রমাণ করতে পারলা যে 3 নাম্বার শক্তি স্তরে 2n স্কোয়ার সংখ্যক কি থাকতে পারে? ইলেকট্রন থাকতে পারে। এই জন্য 2 × 3 স্কোয়ার মানে কয়টি? 18টি। কিন্তু প্রতিটি শক্তি স্তরে অরবিটাল থাকে কয়টি? 3 স্কোয়ার। এই 3 স্কোয়ার মানে কি? 3 স্কোয়ার মানে 9টি। বলো ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? ব্যাপারটা ক্লিয়ার কিনা? তাহলে খাতায় লিখতে পারো যে প্রতিটি শক্তি স্তরে n স্কোয়ার সংখ্যক অরবিটাল থাকে, যাতে ইলেকট্রন থাকতে পারে 2n স্কোয়ার সংখ্যক। প্রতিটি অরবিটালে n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকে, না অরবিটাল থাকে, যাতে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2n স্কোয়ার সংখ্যক। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী আলোচনায় যেতে চাই। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। পরবর্তী আলোচনা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে ওকে, তাহলে আমরা কি করব? এর জনক হচ্ছে উলেনবেক ও গোল্ডস্মিথ বা গোল্ডস্মিথ। উলেনবেক ও গোল্ডস্মিথ। উলেনবেক এবং কি? গোল্ডস্মিথ। তাহলে জনক কি? উলেনবেক এবং গোল্ডস্মিথ। দেখো একে এস দ্বারা প্রকাশ করা হয়, একে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এস দ্বারা। ওকে, একে এস দ্বারা প্রকাশ করা হয়। এবার আসলে এই স্পিন কোয়ান্টাম সংখ্যার কাজ কি? স্পিন কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে ইলেকট্রন কোন দিকে ঘুরছে, ইলেকট্রন কোন দিকে ঘুরছে তা কি করা? নির্ধারণ করা। যে ইলেকট্রন কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ইলেকট্রন কোন দিকে ঘুরছে তা নির্ধারণ করা। অর্থাৎ ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘুরে, ইলেকট্রন যদি কি ওয়াইজ ঘুরে? ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এস ইকুয়াল টু প্লাস হাফ। আর ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এস ইকুয়াল টু কি? মাইনাস হাফ। অর্থাৎ ইলেকট্রন কোন দিকে ঘুরছে, একটা হচ্ছে এস ইকুয়াল টু প্লাস হাফ, একটা হচ্ছে এস ইকুয়াল টু কি? মাইনাস হাফ। তাহলে খাতায় লিখে ফেলো যে ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, যে ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এস ইকুয়াল প্লাস হাফ। আর ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এস ইকুয়াল মাইনাস হাফ। তাহলে ইলেকট্রন কোন দিকে ঘুরে? ক্লকওয়াইজ ঘুরলে প্লাস হাফ, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস হাফ। বলো এইটা কি ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। যদি ক্লিয়ার হও তাহলে আমরা একটু ভিন্ন আলোচনায় যাব। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও একটু ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার। আমরা একটা প্র্যাকটিসে যাই। আসলে তোমাদেরকে বলে রাখি আগে, ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যা এই দুইটা টপিক একটার পরিপূরক। অর্থাৎ যদি আমরা ইলেকট্রন বিন্যাস ভালো পড়তে চাই তাহলে আমাদের ভালো কোয়ান্টাম সংখ্যা জানতে হয়, অথবা যদি আমরা কোয়ান্টাম সংখ্যা ভালো করে পড়তে চাই তাহলে ইলেকট্রন বিন্যাস ভালো করে জানতে হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যা পরস্পরের কি বললাম? পরিপূরক বললাম। তাই পরিপূর্ণ ক্লিয়ার হতে আরও কিছু সময় বা আগামী ক্লাস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তবে আমরা এর মধ্যেই কয়েকটা প্র্যাকটিস দেখে নিব। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন?
জিঙ্ক এর 21তম ইলেকট্রন এর 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। কি বললাম বলো? জিঙ্কের 21তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। জিঙ্কের 21তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি করো? নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, আচ্ছা, তো আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করব। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করব। এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 এবং 4s2। এখন বলো 21তম ইলেকট্রন কোথায় আছে? 21তম ইলেকট্রন কোথায় আছে খেয়াল করি আমরা। এই পর্যন্ত হচ্ছে 18তম, এখানে আছে 19তম এবং 20তম, আর এইখানে আছে কি 21 থেকে 30তম। তাহলে 18তম, 19 ও 20তম, আর এটা হচ্ছে 21 থেকে 30তম। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার। তো এখন আমরা চিন্তা করি যে জিঙ্কের 21তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এখন আমরা তোমরা এটা পড়ো না এখনো, আমরা আগামী ক্লাসগুলোতে হুন্ডের নিয়ম পড়ব, তখন আমরা বক্স করে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় সেটা দেখব। তো এখন যা বুঝে নেই, যেহেতু এস অরবিটালে একটাই অংশ তাই একটা বক্স হয়, পি অরবিটালে 3টা অংশ তাই 3টা বক্স হয়, আর ডি অরবিটালে 5টা অংশ তাই কি হয় 5টা বক্স হয়। এস অরবিটালে একটা অংশ তাই একটা বক্স হয়, 3টা তাই পি এ 3টা হয়, আর ডি এ 5টা হয়। ব্যাপারটা নিশ্চয়ই তোমরা নতুন জানতেছো হয়তো বা, আশা করি বুঝতে পারবা। এই দেখো আমাদের ডি এ ইলেকট্রন আছে, এখানে আছে 21 থেকে 30তম। তাহলে আমরা ডি নিয়ে কাজ করছি, এই যে ডি, তাহলে এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে, এটা হচ্ছে 21তম ইলেকট্রন। তাহলে এটা কি 22তম, এটা কি 23তম, এটা কি 24তম, এটা কি 25তম ইলেকট্রন। এরপর এটা হচ্ছে কি 26তম ইলেকট্রন, 27তম ইলেকট্রন, 28তম ইলেকট্রন, 29তম ইলেকট্রন, 30তম ইলেকট্রন। তো এইখানে আমরা লিখছি 3D। তাহলে এখন কি হবে 21তম ইলেকট্রন কোনটা? 21তম ইলেকট্রন কোনটা? 21তম ইলেকট্রন কিন্তু এইটা, রাইট? এখন n = নিশ্চয়ই 3 লিখব, l = কি লিখব 2 লিখব, m এর মান কি লিখব? m এর মান কি হবে? m এর মান যেটা হবে সেটা হচ্ছে -2 -1 0 +1 +2। মাথায় রাখতে হবে আমি যে প্রথমটাকে -2 ধরে নিয়েছি, ভালো করে খেয়াল করো, আমি প্রথমটাকে -2 ধরে নিয়েছি, বইগুলো ভালো করে খেয়াল করবা। এখানে কিন্তু -2 না ধরে কেউ যদি +2 ধরে, বা এটাকে -1 না ধরে কেউ যদি 0 ধরে, অর্থাৎ তুমি চাইলে এটাতে -2 -1 0 +1 +2 এভাবে না ধরে তুমি +2 +1 -2 -1 0 এভাবে ধরতে পারো। অর্থাৎ তুমি এখানে এই মানটা যে কোনোভাবেই ধরতে পারো, কিন্তু যদি তুমি এটাকে -2 লিখে ফেলো তখন এই ঘরের ইলেকট্রনগুলোর মান কিন্তু -2ই হবে। বাট তোমার ধরার স্বাধীনতা আছে, তুমি -2 ধরেও করতে পারো, +2 দিয়েও করতে পারো, এক এক বই এক একভাবে দেওয়া আছে। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার কোনটা ঠিক? সত্যি কথা সবগুলাই ঠিক, কারণ অক্ষের মান ফিক্সড করে দেওয়া থাকে না, তুমি যে কোনোটাই ধরতে পারবা। যদি কোনো টিচার বলে যে এইটাই ঠিক অন্যগুলা ভুল, বা অন্যটা ঠিক এইটাই ভুল, ব্যাপারটা তা না, সবগুলাই ঠিক হতে পারে। কী হতে পারে? সবগুলাই ঠিক হতে পারে। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে -2 -1 0 +1 +2, অথবা যেটা হইতে পারে সেটা হচ্ছে যেটা হইতে পারে যে তুমি যে কোনোটাই ধরতে পারবা, এখান থেকে যে কোনোটাই ধরতে পারবা। তো এখন এই যে -2 -1 0 +1 +2, ওকে। তো আমরা যখন লিখে ফেলবো এভাবে, সেভাবে লিখবো। এখন পরীক্ষায় প্রশ্ন করতে পারো স্যার আমি তাহলে কিভাবে লিখলে ভালো হয় বলেন? আমি তোমাকে যে পরামর্শ দেই, মাইনাস থেকে শুরু করবো, প্লাসে গিয়ে শেষ করবা। তাহলে কি পরামর্শ দিলাম? মাইনাস থেকে শুরু করবো, প্লাসে গিয়ে শেষ করবো। এখন কেউ যদি বলে না স্যার আমি প্লাস থেকে শুরু করবো, মাইনাসে গিয়ে শেষ করবো, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই, বাট আমার পরামর্শ মাইনাস থেকে শুরু হবে, প্লাসে গিয়ে শেষ হবে। বলো ব্যাপারটা কি ক্লিয়ার কিনা তোমার কাছে? ব্যাপারটি ক্লিয়ার কিনা? তাহলে এখন সবাই বলো তো এখানে 21তম ইলেকট্রনের জন্য এম এর মান কত হবে? 21তম ইলেকট্রনের জন্য এম এর মান কত হবে? সবাই বলো দেখি 21তম ইলেকট্রনের জন্য এম এর মান কত হবে? ওকে, কেউ কমেন্ট করছো না। দেখো 21তম ইলেকট্রন তো এই ঘরে আছে, তাহলে এটা কি হবে? -2ই হবে।
কেন 0 হবে? 21তম ইলেকট্রন তো প্রথম ঘরে আছে। হ্যাঁ, তুমি চাইলে যে কোনোটাই বসাতে পারতা, কিন্তু আমি যেহেতু লিখে দিয়েছি মাইনাস থেকে, তাহলে তোমাকে এখন এখান থেকে লিখতে হবে। আচ্ছা, এবার এস এর মান, ইলেকট্রন যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে এক কথা, নিম্নমুখী হয় তাহলে আর এক কথা। অর্থাৎ ঊর্ধ্বমুখী, যদিও ব্যাপারটা এমন যে ঊর্ধ্বমুখী নিম্নমুখী দিয়ে কোনো যায় আসে না। যদি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে প্লাস আপ, বিপরীত দিকে ঘুরলে কি মাইনাস আপ। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে প্লাস আপ, বিপরীত দিকে ঘুরলে কি মাইনাস আপ। এখন আমরা যে কোনোটাকেই ধরে নিতে পারি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, কারণ আমরা তো জানি না কোনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। সবাই যেটা করে যে ঊর্ধ্বমুখী প্লাস আপ, নিম্নমুখী কি মাইনাস আপ, মানে সব ঊর্ধ্বমুখী প্লাস আপ, সব নিম্নমুখী কি মাইনাস আপ। ব্যাপারটা কি ক্লিয়ার? এখন কেউ যদি বলে যে না, আমি সব ঊর্ধ্বমুখী প্লাস আপ না ধরে আমি সব ঊর্ধ্বমুখী মাইনাস আপ ধরবো, নো প্রবলেম, নো প্রবলেম। কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন আমরা এস ইকুয়াল টু কি ধরবো? প্লাস আপ ধরবো। আমি জানি না যে তোমরা কতটুকু বুঝতে পারছো, তবে আমি আশা করছি বুঝতে পেরেছো। সবাই একটু কমেন্ট করে জানাও যে এখানে তুমি কোনোটাতে কনফিউশন আছে কিনা বা সব ক্লিয়ার কিনা। দ্রুত কমেন্ট করে জানাও সবাই। ওকে, আচ্ছা দেখো, ওকে দেখো, এখন আমরা যদি এমন একটা কোশ্চেন, অন্য এরকম একটা কোশ্চেন তোমাদেরকে বলি, তোমরা সবাই কমেন্ট করে জানাবে। সেটা হচ্ছে, আমি তো পড়লাম 21তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান। সবাই তোমরা কমেন্ট করো তো, এখানে 25তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনটা? কত কত হবে? এন কত, এল কত, এম কত, এস কত? 25তম ইলেকট্রন, দেখো 25তম ইলেকট্রন, হ্যাঁ এটা ছিল 21তম, এটা 22তম, এটা 23, এটা 24, এটা 25, এটা 25তম ইলেকট্রন। তাহলে 25তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 25তম ইলেকট্রনের n ইকুয়াল 3, l ইকুয়াল 2, m এর মান +2, s এর মান +1/2। কমেন্ট করতে হবে সবার। সবাই এটা বুঝতে পেরেছো কিনা? কমেন্ট করছো না কেন? বুঝলাম না। তোমরা কি শুনতে পাচ্ছ না বা বুঝতে পারছো না? সবাই কমেন্ট করো। আবার উপস্থিতিও কমে যাচ্ছে। সবাই কমেন্ট করো। তাহলে এবার আমি তোমাদের সবার জন্য অপেক্ষা করছি। তোমরা আমাকে এবার 28তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করে দিবা, কমেন্ট করবা। আচ্ছা হ্যাঁ, এখানে দেখো, এই যে এটা 21তম, 22তম, 23তম, 24তম, 25তম ইলেকট্রন, এইটা 25তম এইটা। তাহলে এখন এন এর মান তো 3, এল এর মান কত 2, এম দেখো এটা কোন ঘর? +2, তাহলে +2। আর ইলেকট্রন আমরা বললাম যে ক্লকওয়াইজ হলে প্লাস আপ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি মাইনাস আপ। আমরা তো জানি না কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এটা ক্লকওয়াইজ মানে ঊর্ধ্বমুখীকে ধরে নেওয়া হয় ক্লকওয়াইজ, তখন আমরা প্লাস আপ লিখেছি। যদি ঊর্ধ্বমুখী তুমি ক্লকওয়াইজ না ধরো তাহলে কি ধরতা? মাইনাস আপ ধরতা। তা আমরা ধরে নিচ্ছি ঊর্ধ্বমুখী প্লাস আপ। বলো এবার ক্লিয়ার কিনা? যে কমেন্ট করেছিলে আরেকবার, সে ক্লিয়ার কিনা? ওকে হ্যাঁ, আচ্ছা অলরেডি কমেন্ট করেছো। আমি বলেছিলাম 28তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে এটা হচ্ছে 21তম, 22, 23, 24, 25, এই 26, 27, এই যে দেখো 28, এইটা, এই দেখো 28, এইটা 28তম। তাহলে এখন মিলায় নাও 28তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত হয়। এই যে n ইকুয়াল 3, n ইকুয়াল 3। এবার l এর মান কত? l এর মান 2। এবার m এর মান কত? m এর মান 0, আর s এর মান নিম্নমুখী হওয়ার কারণে -1/2। s এর মান নিম্নমুখী হওয়ার কারণে -1/2। কি ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার? আমাকে জানিয়ে দাও তাড়াতাড়ি, সবাই ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো তাড়াতাড়ি। ওকে, কয়েকজন কমেন্ট করছো, বাকিরা কমেন্টও করতেছে না। আর অনেকেই লিভ নিয়ে নিছে। 1.5 ঘন্টা ক্লাস করার কি ধৈর্য সবার থাকে না নাকি? সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আউফ বাউ নিয়ম। অনেকে মনে করে ইলেকট্রন বিন্যাসের মোট 3টা নিয়ম, ইলেকট্রন বিন্যাসের মোট 3টা নিয়ম, অনেকে এটা মনে করে। কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাসের হ্যাঁ 3টা নিয়ম হলেও এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম, ইলেকট্রন বিন্যাসের নিয়ম তোমাদেরকে আমি তোমাদের গ্রুপে আমি আজকে একটা ভিডিও দিব। এই ভিডিওটা হচ্ছে সহজে পর্যায় সারণী মুখস্থ করার নিয়ম। তোমরা সবাই এই ভিডিওটি দেখে পর্যায় সারণী মুখস্থ করে আমাকে গ্রুপে ডান লিখবা বা লিখবা পর্যায় সারণী মুখস্থ করা কমপ্লিট স্যার। কীভাবে পর্যায় সারণী সহজে মুখস্থ করা হয় তার ভিডিও
আমি তোমাদেরকে দিয়ে দিব, সবাই ভিডিওটি দেখে আমাকে এনশিওর করবা যে তুমি এটা অলরেডি একজন কমেন্ট করেছো। আচ্ছা, এই ক্লাস শেষে তোমাদের সাথে আমি মাইক্রোফোনে কথা বলছি যে রসায়ন দ্বিতীয় পত্র কবে থেকে শুরু করব বা কী বিষয়, আমি এটা নিয়ে কথা বলছি মাইক্রোফোনে অন করে। ওকে, আচ্ছা, তো তোমাদের কি বলছি যে তোমরা 128টা মৌল সবগুলো না, ওই ভিডিওটা দেখো, বুঝতে পারবা এবং খুব সহজেই মুখস্থ করতে পারবে। এবং ওই ভিডিওটা যদি মানে এই পর্যায় সারণী যদি মুখস্থ করো, তোমার বেসিক অনেক ক্লিয়ার হবে এবং আমি অনেক ট্রিক্স পড়াবো। তোমরা নিশ্চয়ই 9-10-এ যখন পড়াশোনা করো তখন তোমাদের পর্যায় সারণী অধ্যায়ে লেখা ছিল যে কোনো শিক্ষার্থী যদি পর্যায় সারণী মুখস্থ করে তার 944টা ধর্ম কী হয়ে যায়, সহজ হয়ে যায় রসায়নের। তাহলে তুমি যদি পর্যায় সারণী মুখস্থ না করো, মুখস্থ না করো, তোমার এই ধর্মগুলো তোমার জন্য কিন্তু কঠিন থাকবে। ওকে ওকে, তাহলে ওইখানে ভালো করে দেয়া আছে তুমি কীভাবে পর্যায় সারণী মুখস্থ করতে হবে, ভিডিওটা দেখো, তারপর তোমার সাথে আমার কথা হবে। ওকে, এবার ইলেকট্রন বিন্যাসের নিয়ম, প্রধান নিয়ম হচ্ছে আউফ বাউ নিয়ম। ওকে, এটা হচ্ছে প্রধান নিয়ম। তোমরা 9-10-এ একটা নিয়ম পড়েছো, এই আউফ-বাউ নিয়ম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে তোমরা যেটা পড়ো এই যে 1s 2s, হ্যাঁ, 2p, এই নিয়মটার আলাদা কোনো নাম নাই। এটা হচ্ছে তোমরা 9-10-এ যেটা পড়েছো 1s 2s 2p, এই নিয়মটার আলাদা কোনো নাম নাই। ডট ডট যে ক্রমটা পড়েছো, এটাকে যেহেতু কোনো আলাদা নাম নাই, তাই আমরা একে আউফ-বাউ নিয়ম নামে ডাকি, একে আমরা আউফ-বাউ নিয়ম নামে জানি। এবার দ্বিতীয় নিয়ম হচ্ছে হুন্ডের নিয়ম। আমাদের কিছু কিছু ইলেকট্রন বিন্যাস আছে যেগুলো আসলে হুন্ডের নিয়ম ছাড়া সম্ভব নয়। সেটা কোনটা আমি হুন্ডের নিয়ম পড়ালেই তোমরা বুঝতে পারবা। আরটা হচ্ছে পলি বলা হয়, বাট আসল উচ্চারণ হচ্ছে পাউলির বর্জন নীতি। একটা হচ্ছে আমরা যেটা 9-10 থেকে পড়ে আসছি 1s 2s 2p, এই নিয়ম। আরটা হচ্ছে হুন্ডের নিয়ম। আরটা হচ্ছে পাউলির বা পলির কি নিয়ম, বর্জন নিয়ম। কিন্তু অনেকেই যেটা বলে ইলেকট্রন বিন্যাসের তিনটা নিয়ম, একটা হচ্ছে আউফ-বাউ নিয়ম, হুন্ডের নিয়ম, পলির বর্জন নিয়ম। কিন্তু তুমি হাজারি স্যারের বই খুলে দেখবে, ওখানে লেখা আছে যে এটা আসলে তিনটা নিয়ম না। এটা কি, ওই আউফ-বাউ নিয়ম, হুন্ডের নিয়ম আর কি পলির বর্জন নিয়ম। এই হুন্ডের নিয়ম এবং পলির বর্জন নিয়ম আউফ-বাউ নিয়মেরই একটা অংশ। তাহলে আউফ-বাউ নিয়ম কি তোমরা সবাই 9-10 থেকে পারো কি না আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আউফ-বাউ নিয়ম কি তোমরা সবাই 9-10 থেকে পারো কি না আমাকে একটু জানাও। অর্থাৎ ওই যে 1s 2s, হ্যাঁ, এটা জানো, নিশ্চয়ই জানো। আচ্ছা, খেয়াল করো, আউফ-বাউ নিয়মটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, তার আগে আমি তোমাদেরকে একটা ইলেকট্রন বিন্যাসের ট্রিক শিখায় দিই। একটা ট্রিক শিখে নাও, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই যে জানো 1s, তারপর কি 2s, তারপর কি 2p, 3s 3p, তারপর কি যে 3s 3p, তারপর হচ্ছে কি 4s, তারপর কি 3d। এ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস সবাই করতে পারে। ওকে, তাহলে আমরা কি বলছি যে 1s 2s 2p 3s 3p 4s এবং কি 3d, এ পর্যন্ত আমরা সবাই 9-10 থেকে জানি। এ পর্যন্ত 30টা মৌলের রিফারেন্স করা যায়। এরপর হচ্ছে ডিপিএস, এরপর আবার হচ্ছে ডিপিএস, এভাবে আমরা পড়বো। আচ্ছা, কি বললাম দেখো, ডিপিএস, এই যে দেখো এটুক পর্যন্ত বলছি ডিপিএস, আবার কি বললাম ডিপিএস। খেয়াল করো, এখানে এর আগে ইউজ হয়েছে 3p, তাহলে নিশ্চয়ই এর পরেরটা 3p না হয়ে কি হবে, 4p হবে। এই যে 4p, এর আগে একটা 4s, তাহলে এটা হবে কি 5s। আরও একটা মজার ব্যাপার হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ ডিপিএস, এই ডিপিএসে কি হয়, এটা যদি 3 হয় এটা 4 হয়, এটা 5 হয়, এটা 3 হয় এটা 4 হয়, এটা 5 হয়। এবার আবার কি, এবার হচ্ছে যে ডিপিএস, এবার ডিপিএস কি ডিপিএস, তাহলে এবার ডিপিএস হচ্ছে এই যে দেখো ডিপিএস মানে হচ্ছে এইখানে 4d 5p এবং কি 6s। তাহলে এখন এই যে বুঝতে পারছো, দেখো ডিপিএস আবার ডিপিএস, ক্লিয়ার। তাহলে এখন এই তিনটার মধ্যে কিন্তু মিল থাকছে, 3 4 5, এবার কি 4 5 6, এখানে 6 হবে। ওকে, এরপর দেখো এবার লিখবো আমরা ফের মানে 4f, তারপর হচ্ছে ডি, তারপর পি, তারপর এস, আবার হচ্ছে 5f, এরপর ডি, এরপর পি, এরপর কি এস। তাহলে এই যে ডিপিএস তার মানে 4 5 6 7, আবার হচ্ছে যে 5 6 7 8। নিশ্চয়ই তোমাদের এইভাবে পড়লে পড়াটা অপেক্ষাকৃত সহজ হবে, মনে থাকবে।
বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা, ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানাও, ব্যাপারটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, তোমরা কমেন্ট করছো না কেন আজকে, কমেন্ট করছো না কেন জানো। আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাসের আউফবাউ নিয়মটা কি ছিল, ইলেকট্রন বিন্যাসের আউফবাউ নিয়মটা কি ছিল আমরা আজকে একটু ফলো করি। হ্যাঁ, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আউফবাউ নিয়মটা ছিল যে বিভিন্ন উপশক্তি স্তরে, আমরা অনেক সময় ভুল করে বলি বিভিন্ন শক্তি স্তরে, না এটা ভুল, বিভিন্ন উপশক্তি স্তরে, বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহ তাদের অরবিটালের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। তাহলে কি বললাম, বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহ তাদের অরবিটালের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি তাতে ইলেকট্রন কি পরে প্রবেশ করবে। তাহলে কি বললাম, বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহ তাদের বা বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে, অর্থাৎ যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যার শক্তি বেশি তাতে ইলেকট্রন কি পরে প্রবেশ করবে। এইটুক পর্যন্ত ম্যাক্সিমাম স্টুডেন্টই বলে। তাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা বলো তো আউফবাউ নিয়ম কি, তখন সে বলে যে অরবিটালের শক্তি কম তাতে ইলেকট্রন আগে যাবে আর যার শক্তি বেশি ইলেকট্রন তাতে কি পরে যাবে। কিন্তু আসলে এতটুকু বললে হবে না, এরপর বলতে হবে যে যে অরবিটালের শক্তি কম তাতে আগে ইলেকট্রন যাবে, কেননা কম শক্তি সম্পন্ন অরবিটালের স্থিতিশীলতা সবচেয়ে বেশি, কেননা কম শক্তি সম্পন্ন অরবিটালের স্থিতিশীলতা সবচেয়ে বেশি। তাহলে কি বললাম, বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহ তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে যাবে, যার শক্তি বেশি তাতে ইলেকট্রন পরে যাবে, কেননা কম শক্তি সম্পন্ন অরবিটালের স্থিতিশীলতা সবচেয়ে বেশি। নিশ্চয়ই ক্লিয়ার কিনা আমাকে জানাও। আর আমরা জানি যে অরবিটালের শক্তিগুলো পরিমাপ করা হয় কি দিয়ে বলতো, এন আর এল এর মান যোগ করে। তাহলে এন এবং এল এর মান যোগ করলে এটা কত হয়, 1 + 0 মানে কত হলো 1, এটা 2 + 0 মানে কত 2, এটা 2 + 1 মানে 3, এটা কি 3, এটা কি 4, এরপর এটা কি 4, এরপর এটা কি 5, এরপর এটা কি 5, এরপর এটা কি 5, এরকম, তাই না? তাহলে আমরা মাথায় রাখবো যে যার শক্তি কম ইলেকট্রন তাতে আগে যাবে, আর যাদের ক্ষেত্রে শক্তি সমান হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে, যাদের ক্ষেত্রে শক্তি সমান হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে, যার এন এর মান কম তাতে ইলেকট্রন আগে যাবে, যার এন এর মান কম তাতে ইলেকট্রন কি আগে যাবে। কি কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? এবার আমরা একটা কোশ্চেন লিখে নেই যে আউফবাউ নিয়মকে এন প্লাস এল নিয়ম বলা হয় কেন ব্যাখ্যা করো। আউফবাউ নিয়মকে এন প্লাস এল নিয়ম বলা হয় কেন ব্যাখ্যা করো। বলো তো কি বললাম, আউফবাউ নিয়মকে এন প্লাস এল নিয়ম বলা হয় কেন ব্যাখ্যা করো। বলো তো ক্লিয়ার কিনা, এই কোশ্চেনটা কি তোমরা পারো কিনা বলো তো। আমরা আজকে আউফবাউ নিয়মই বলবো, কারণ হুন্ডের নিয়ম শুরু করলে আজকে শেষ করা যাবে না। আমরা আউফবাউ নিয়মই পড়বো। আউফবাউ নিয়মকে এন প্লাস এল নিয়ম বলা হয় কেন ব্যাখ্যা করো। বলো ক্লিয়ার কিনা, একটু জানিয়ে দাও আমাদেরকে ক্লিয়ার কিনা, এই কোশ্চেনটা পারবা কিনা। কারণ আউফবাউ নিয়ম তো আসলে শক্তির মান হিসাব করে নির্ণয় করা হয়, যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে যায় আর যার শক্তি বেশি তাতে ইলেকট্রন কি পরে যায়। তো ব্যাপারটা কি, এই আউফবাউ নিয়মের যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে যায়, এই ব্যাপারটা শক্তিটা নির্ধারণ করা হয় কি দিয়ে, এন আর এল এর মান যোগ করেই তো নির্ধারণ করা হয়। তাহলে আউফবাউ নিয়ম তো আসলে এন প্লাস এল যোগ করা ছাড়া, এই এন প্লাস এল যোগ করা ছাড়া আউফবাউ নিয়ম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কারণ আউফবাউ নিয়মে বলা হয়েছে যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে যাবে, আর এই শক্তি মাপা হয় এন এবং এল এর মান কি করে যোগ করে। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার, আমাকে সবাই জানিয়ে দাও ক্লিয়ার কিনা। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। আগামী দিন আমরা হুন্ডের নিয়ম শুরু করব, আজকে শুরু করে শেষ করা যাবে না, জন্য শুরু করছি না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর তোমরা ওই যে ভিডিওটি আমরা দিয়ে রাখবো, এই ভিডিওটি তোমরা সবাই দেখে আমাকে গ্রুপে কনফার্ম করবা তোমরা পর্যায় সারণী মুখস্থ করেছো। আল্লাহ হাফেজ।